আগের দিনের ক্লাসে আমরা ডিসকাস করেছি যে বাজেট লাইনের সম্পর্কে আমরা পুরো ডিসকাশন কমপ্লিট করেছি। আমরা এটাও দেখেছি ইনডিফারেন্স কার্ভের স্লোপ কাকে বলে, ইনডিফারেন্স কার্ভের স্লোপ কী করে বের করতে হয়, ইনডিফারেন্স কার্ভের স্লোপের সাথে কীভাবে এমআরএসের সাথে ইনডিফারেন্স কার্ভের স্লোপের রিলেশন রয়েছে। ইনডিফারেন্স কার্ভের পুরো পোর্শনটা আগের দিন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমরা দুজন ছিলে না, তোমাদেরকে আমি দিয়ে দেবো আগের দিনের ক্লাসটা, ওটা তোমরা দেখে নিও। আর আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম। এবার কনজিউমার ইকুইলিব্রিয়াম তোমরা অলরেডি একবার পড়েছো। কনজিউমার ইকুইলিব্রিয়াম তোমরা অলরেডি একবার পড়েছো। কোথায় পড়েছো? যখন তোমরা কার্ডিনাল অ্যাপ্রোচ পড়ছিলে। আমরা ইউটিলিটি অ্যানালাইসিসটাকে দুটো অ্যাপ্রোচে ভাগ করে পড়েছিলাম। একদম প্রথমে যদি তোমাদের মনে থাকে, আমরা ইউটিলিটি অ্যানালাইসিসকে দুটো অ্যাপ্রোচে ভাগ করতাম, তাই তো। একটা অ্যাপ্রোচ কী ছিল? একটা ছিল কার্ডিনাল অ্যাপ্রোচ, আর একটা অ্যাপ্রোচ কী ছিল? আরেকটা ছিল অর্ডিনাল অ্যাপ্রোচ। এবার আমরা কার্ডিনাল অ্যাপ্রোচের জন্য কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়েছি। সেখানে আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম সম্পর্কে আইডিয়া পেয়েছি। সেখানে একটা অন্য ধরনের কনজিউমার ইকুইলিব্রিয়াম ছিল। এবার আমরা অর্ডিনাল অ্যাপ্রোচ পড়ছি। অর্ডিনাল অ্যাপ্রোচেও আমাদেরকে কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়তে হবে, কিন্তু দুটো কনজিউমার ইকুইলিব্রিয়াম কিন্তু আলাদা। কারণ ওটা কার্ডিনাল অ্যাপ্রোচের কনজিউমার ইকুইলিব্রিয়াম ছিল, যেটা আমরা আগে পড়েছি, আর এখন যেটা পড়তে চলেছি সেটা অর্ডিনাল অ্যাপ্রোচের কনজিউমার ইকুইলিব্রিয়াম। তো দুটো কনসেপ্টের কনজিউমার ইকুইলিব্রিয়াম কিন্তু ডিফারেন্ট, বা কনসেপ্টটা ডিফারেন্ট, ঠিক আছে। তো আমরা আজকে যেটা পড়বো ফার্স্টে সেটা হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম ইন কেস অফ অর্ডিনাল অ্যাপ্রোচ। অর্ডিনাল অ্যাপ্রোচে কী করে কনজিউমার ইকুইলিব্রিয়াম বের করতে হয়, খুব ইজি কনসেপ্ট। ওকে, সরি, হোয়াট ইজ ইট? তো কোন পয়েন্টটাকে আমরা অর্ডিনাল অ্যাপ্রোচে কনজিউমার ইকুইলিব্রিয়াম বলবো সেটা আমরা গ্রাফ দেখে করব। এটা পুরোটাই গ্রাফিক্যাল অ্যানালাইসিস। তো এটাতে কোনো ম্যাথামেটিক্যাল ইনটিউশন অবভিয়াসলি আছে, গ্রাফ ম্যাথামেটিক্স ছাড়া তো আসবে না, বাট এটাতে ওরকম কোনো থিওরিটিক্যাল অ্যাপ্রোচ নেই। ইট ইজ কমপ্লিটলি ম্যাথামেটিক্যাল অ্যান্ড গ্রাফিক্যাল। ওকে, তো সেই পয়েন্টগুলো সেই গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা পড়ার আগে আমরা জাস্ট কিছু অ্যাজাম্পশনস ডিসকাস করে নেব, যে অ্যাজাম্পশনসগুলো কনজিউমার ইকুইলিব্রিয়ামের অ্যাজাম্পশনস। ওকে, এই অ্যাজাম্পশনসগুলো কিসের অ্যাজাম্পশনস? কনজিউমার ইকুইলিব্রিয়ামের অ্যাজাম্পশনস। কোন অ্যাপ্রোচের কনজিউমার ইকুইলিব্রিয়াম? অর্ডিনাল অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে এই অ্যাজাম্পশনসগুলো কিসের অ্যাজাম্পশনস? অর্ডিনাল অ্যাপ্রোচের কনজিউমার ইকুইলিব্রিয়ামের অ্যাজাম্পশন। এবার তোমরা যদি একটু মনে করে দেখো, তোমরা কার্ডিনাল অ্যাপ্রোচে যখন কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়েছিলে তখনও তোমরা কিছু অ্যাজাম্পশনস পড়েছিলে, অ্যান্ড এই অ্যাজাম্পশনস আর সেই অ্যাজাম্পশনসগুলো ডিফারেন্ট নয়, অ্যাজাম্পশনসগুলো পুরোটাই সেম। কার্ডিনাল অ্যাপ্রোচে কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়ার সময় তোমরা যে অ্যাজাম্পশনগুলো পড়েছিলে এখনও সেই অ্যাজাম্পশনগুলোই এখানে পড়ছো। প্রথম অ্যাজাম্পশন কি? প্রাইসেস আর কনস্ট্যান্ট, জিনিসের দামের কোনো পরিবর্তন হবে না, জিনিসের দাম সমান থাকবে, আগে যা ছিল এখনও তাই থাকবে। সেকেন্ড অ্যাজাম্পশন কি? কনজিউমার্স ইনকাম ইজ কনস্ট্যান্ট, কনজিউমারের যে ইনকাম সেটাও কোনোভাবে চেঞ্জ হবে না, বাড়বে না বা কমবে না, সেম থাকবে। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে কনজিউমার ইজ র্যাশনাল। কনজিউমার ইজ র্যাশনাল মানে যে কনজিউমার বুঝবে যে কোন প্রোডাক্টটা কনজিউম করলে তার স্যাটিসফ্যাকশনটা ম্যাক্সিমাম হবে, কোন প্রোডাক্টটা কনজিউম করলে কম টাকা খরচ করে তার স্যাটিসফ্যাকশনটা ম্যাক্সিমাম হবে। এই চিন্তাভাবনাটা কনজিউমারের থাকবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা কনজিউমারের থাকবে। দিস ইজ হোয়াট র্যাশনাল মিনস, ঠিক আছে। আর লাস্ট অ্যাজাম্পশন, কনজিউমার নোজ প্রাইস অফ অল কমোডিটিস। কনজিউমার প্রত্যেকটা কমোডিটির প্রাইস সম্পর্কে তার আইডিয়া আছে, প্রত্যেকটা কমোডিটির প্রাইস কনজিউমার জানে, এবং মার্কেটে যত ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটার প্রাইস সম্পর্কে ওর আইডিয়া আছে। দিস ইজ দ্য ফোর্থ অ্যাজাম্পশন। আরও কয়েকটা অ্যাজাম্পশন থাকে কিন্তু ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই চারটে অ্যাজাম্পশন হোক বা আরও যে কটা অ্যাজাম্পশন থাকে সেগুলো কার্ডিনাল অ্যাপ্রোচের কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়ার সময়ও তোমরা পড়েছো, অ্যান্ড সেম অ্যাজাম্পশনগুলোই কোনো চেঞ্জ হচ্ছে না। কার্ডিনাল অ্যাপ্রোচ আর অর্ডিনাল অ্যাপ্রোচের কনজিউমার ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা আলাদা হতে পারে, কিন্তু অ্যাজাম্পশনসগুলো সেম, অ্যাজাম্পশনসগুলোয় কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে। আচ্ছা, এবার কিভাবে বের করতে হবে কনজিউমার ইকুইলিব্রিয়াম অর্ডিনাল অ্যাপ্রোচে, কিভাবে বের করতে হবে সেইটা আমরা দেখব। ওকে, তো খুব সিম্পল কনসেপ্টটা, আমি জাস্ট একটা গ্রাফ এখান থেকে আগে নিয়ে নিই। ঠিক আছে, ওকে, না এখানে থাক, আমি দেখছি।
এরকম ছিল, it will be আমি এখানে এই গ্রাফটাতেই আঁকছি। তো প্রথমে তোমাদের কাজ হবে কনজিউমার ইকুইলিব্রিয়াম যদি বের করতে হয় তোমাদের প্রথম কাজ হবে কি, তোমাদের প্রথম কাজ হবে একটা ইনডিফারেন্স কার্ভ ড্র করা। প্রথম কাজ কি হবে, একটা ইনডিফারেন্স কার্ভ ড্র করা। ঠিক আছে, ইনডিফারেন্স কার্ভ কী করে ড্র করতে হয়, ইনডিফারেন্স কার্ভের কী কী ইন্টারপ্রিটেশন আছে, এগুলো আমি আগের দিনের ক্লাসে বলেছি। তো এখন আমি আর সেগুলো ডিসকাস করতে গেলে আজকের ক্লাস হবে না, তো আমি জাস্ট সেগুলো এখন আর ডিসকাস করছি না। তো আমাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে, ইনডিফারেন্স কার্ভটা তো ড্র হয়ে গেল, সেকেন্ড কাজ হবে বাজেট লাইন ড্র করা। বাজেট লাইন বা যেটাকে আমরা প্রাইস লাইনও বলে থাকি, সেই বাজেট লাইনটা ড্র করা। এবার এই ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন একটা পয়েন্টে কি করছে, ইন্টারসেক্ট করছে। যে পয়েন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি ই নাম দিলাম পয়েন্টটাকে। এই ই পয়েন্টটাই হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম। এই পয়েন্টটাই কি কনজিউমার ইকুইলিব্রিয়াম। এর ইন্টারপ্রিটেশন কি, এটা কীভাবে বেরোচ্ছে সব আমি বলবো। জাস্ট এখন আগে গ্রাফিক্যালি অ্যাপ্রোচটা বুঝে নাও কীভাবে বের করতে হবে কনজিউমার ইকুইলিব্রিয়াম। তোমাদেরকে একটা ইনডিফারেন্স কার্ভ আঁকতে হবে, একটা বাজেট লাইন আঁকতে হবে। মানে ইচ্ছে মতো আঁকলে হবে না, অবভিয়াসলি ডেটা বা টেবিল ধরে আঁকতে হবে। সেই টেবিল তোমাদেরকে, মানে টেবিল থেকে কি করে ইনডিফারেন্স কার্ভ আসে, কি করে বাজেট লাইন আসে, সেটা আগের দিন আমার আলোচনা হয়ে গেছে। তো সেই ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনটা ড্র করার পরে যেই পয়েন্টে তাদের ইন্টারসেকশন হবে, যে পয়েন্টে তারা একে অপরকে টাচ করবে, সেই পয়েন্টটাই হচ্ছে আমার কনজিউমার ইকুইলিব্রিয়াম। ওকে, এবার এই কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্টটা আমাকে কি বলছে সেটা আমরা দেখব। তার জন্য আমি এটা মুছে দিচ্ছি, কারণ এখানে আমি এটা এক্সপ্লেন করব না। আমি আচ্ছা এটা থাক। হ্যাঁ, এবার দেখো, দ্য পয়েন্ট ওয়ার আইসি অ্যান্ড বাজেট লাইন ইন্টারসেক্ট, যে পয়েন্টে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম। কিন্তু ওই পয়েন্টটা আমাকে কি বলছে, ওই পয়েন্টটা থেকে আমি কি পাবো, মানে কি আইডিয়া পাবো। তো ওই পয়েন্টটা আমাকে বলছে যে কনজিউমার তার লিমিটেড ইনকাম, অর্থাৎ তার, ধরো কনজিউমারের ইনকাম 5,000 টাকা, এই 5,000 টাকা ইনকামকে খরচ করে, 5,000 টাকা ইনকাম খরচ করে যতটা স্যাটিসফ্যাকশান পাওয়া পসিবল, ম্যাক্সিমাম যতটা স্যাটিসফ্যাকশান পাওয়া পসিবল, সেই স্যাটিসফ্যাকশানটাও ওই পয়েন্ট থেকে পাচ্ছে, কনজিউমার ইকুইলিব্রিয়ামের ওই পয়েন্ট থেকে পাচ্ছে। কি বলা হচ্ছে আরেকবার বলছি, কনজিউমার তার লিমিটেড ইনকাম মানে 5,000 টাকা খরচ করে, 5,000 টাকা কোথায় খরচ করছে, বিভিন্ন গুডস কিনছে, বিভিন্ন গুড কনজাম্পশন করছে। মানে আমরা এখানে জেনারেলি দুটো গুড ধরে চলি, এক্স গুড আর ওয়াই গুড, মানে একটা এটা একটা এটা, দুটো গুড আমরা ধরে চলি। তো এই 5,000 টাকাকে দুটো গুডের উপরে খরচ করে এমনভাবে খরচ করছে মানে হয়তো এটা 20টা কিনছে, এটা 25টা কিনছে, বা এটা হয়তো 22টা কিনছে, এটা 23টা কিনছে, এরকম একটা কনসেপ্ট আছে। সেটা সেই বিষয়ে আলোচনা হয়েছে যে কীভাবে খরচটা করতে পারে, সেগুলো নিয়ে আমরা আগের দিন ডিসকাস করেছি। তো একটা কনজিউমার তার লিমিটেড ইনকামটাকে এমনভাবে গুডগুলোর উপর খরচ করছে যে তার স্যাটিসফ্যাকশানটা ম্যাক্সিমাম হচ্ছে। কোন পয়েন্টে স্যাটিসফ্যাকশান ম্যাক্সিমাম হচ্ছে, যে পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়াম আছে। ঠিক আছে, কোন পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়াম আছে, যে পয়েন্টে বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করছে। ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন ইন্টারসেক্ট করছে মানে এই যে পয়েন্টটা, ই পয়েন্টটা ধরো। ঠিক আছে, তাহলে কনজিউমার ইকুইলিব্রিয়াম কোন সিচুয়েশানটাকে বলা হচ্ছে, যে সিচুয়েশানে কনজিউমার এই ই পয়েন্টে আছে, এই সিচুয়েশানটাকে কি বলা হচ্ছে, কনজিউমার ইকুইলিব্রিয়াম। এই সিচুয়েশানে কী এমন হচ্ছে যেটাকে কনজিউমার ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে, এই সিচুয়েশানে কনজিউমার তার লিমিটেড ইনকাম খরচ করে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান পাচ্ছে। লিমিটেড ইনকাম দুটো গুডের উপর খরচ করে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান পাচ্ছে, ওকে, বা ম্যাক্সিমাম ইউটিলিটি পাচ্ছে। ওকে, সো সেটাই এখানে লেখা আছে, ইট ইজ আ সিচুয়েশান ইন উইচ কনজিউমার গেটস ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান আউট অফ হিজ লিমিটেড ইনকাম। তার লিমিটেড ইনকাম খরচ করে সে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান পাচ্ছে। ঠিক আছে, অ্যাজাম্পশনস হয়ে গেল। এবার কিছু কন্ডিশান আছে, কনজিউমার ইকুইলিব্রিয়ামের জন্য কিছু কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলো আমাদেরকে দেখতে হবে।
ঠিক আছে, কি কি কন্ডিশন আছে? প্রথম কন্ডিশন হচ্ছে অ্যান ইনডিফারেন্স কার্ভ শুড বি ট্যানজেন্ট টু প্রাইস লাইন। মানে এরকম নয় যে প্রাইস লাইনটা আমি এঁকে দিলাম, এঁকে দিয়ে বলে দিলাম যে এটাই কনজিউমার ইকুইলিব্রিয়াম। ধরো আমি এরকম প্রাইস লাইন এঁকে দিয়েছি, না এটা তো হবে না, আই মিন ধরো আমি এরকম একটা প্রাইস লাইন এঁকেছি, এবার এই যে প্রাইস লাইন, এটাও একটা প্রাইস লাইন অবশ্যই, ঠিক আছে। আমি যদি এক্স অ্যাক্সিসটাকে বাড়িয়ে দিই, এটাও একটা প্রাইস লাইন, কিন্তু এই প্রাইস লাইনটা কিন্তু ওই ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট নয়। ট্যানজেন্ট মানে বাংলায় যেটাকে আমরা স্পর্শক বলি, সেই স্পর্শক বা ট্যানজেন্ট হিসেবে কিন্তু এই মানে বাজেট লাইনটা আসেনি, ঠিক আছে। তাহলে এই ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট হিসেবে কিন্তু বাজেট লাইনটা থাকছে না। যখন এরকম হবে তখন কিন্তু সেই পয়েন্ট, এদের যে ইন্টারসেকশন পয়েন্ট আসছে, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে কিন্তু আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম বলতে পারবো না। আমার এই বিষয়টা বলার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো জায়গা দিয়ে যদি যায়, যে কোনো জায়গা দিয়ে যদি বাজেট লাইন যায়, তার মানে এই নয় যে ধরো বাজেট লাইনটা এইভাবে গেছে, আমি দেখাচ্ছি একবার এটা। ধরো বাজেট লাইনটা এইভাবে গেছে, এবার তোমরা বলবে হ্যাঁ এখানেও তো বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভকে ইন্টারসেক্ট করেছে, এখানেও তো বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভে ইন্টারসেক্ট করেছে, এই ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এবার তোমরা শুনেছো যে হ্যাঁ ইনডিফারেন্স কার্ভকে বাজেট লাইন যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাই কনজিউমার ইকুইলিব্রিয়াম, কারণ সেই পয়েন্ট থেকেই লিমিটেড ইনকাম খরচা করে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন আসে। তো তোমরা বলবে এটাই তাহলে কনজিউমার ইকুইলিব্রিয়াম, কিন্তু না, এই পয়েন্টটাকে কনজিউমার ইকুইলিব্রিয়াম বলা যাবে না। বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভকে ইন্টারসেক্ট করবে ঠিকই, কিন্তু এমনভাবে করবে যে বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট হবে। বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভের কী হবে? ট্যানজেন্ট হবে, স্পর্শক হিসেবে কাজ করবে। কীরকম সেটা? এইভাবে হবে। দাঁড়াও, ইনসার্ট শেপ, এই যে বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভের কী হলো? ট্যানজেন্ট হলো, ঠিক আছে। এইবার এই দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, মানে এই যে ই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি কনজিউমার ইকুইলিব্রিয়াম বলতে পারি, কারণ এই পয়েন্টে বাজেট লাইনটা ওরকম ইনডিফারেন্স কার্ভের উপর দিয়ে বেরিয়ে গেছে বা নিচ দিয়ে চলে গেছে ওরকম নয়, ট্যানজেন্ট হিসেবে রয়েছে, ট্যানজেন্ট হিসেবে থাকছে, ঠিক আছে। তো মনে রাখবে যে যদি বাজেট লাইন ইনডিফারেন্স কার্ভের এরকম উপর দিয়ে বেরিয়ে যায় বা ইনডিফারেন্স কার্ভের এরকম নিচ দিয়ে বেরিয়ে যায়, ধরো এরকম বেরিয়েছে, নিচ দিয়ে বেরিয়ে গেছে, বা ইনডিফারেন্স কার্ভে এরকম বেরিয়ে গেছে, কোনোগুলোই কিন্তু আমাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেবে না। এর মধ্যে কোনো পয়েন্টই কিন্তু আমাকে ইকুইলিব্রিয়াম দেবে না। আমাকে ইকুইলিব্রিয়াম একমাত্র কোন পয়েন্টটা দিতে পারে? যে পয়েন্টে বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ ট্যানজেন্ট হিসেবে রয়েছে, মানে বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট বা স্পর্শক হিসেবে রয়েছে, সেই পয়েন্টে যদি কোনো ইন্টারসেকশন হয় মানে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের, তাহলে সেই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম পাবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এবার আমাকে অ্যান্সার করো, দেখি কে বলতে পারে। এই লাইনটা আমি এঁকেছি, ঠিক আছে, দাঁড়াও এক মিনিট, নিচে আরও গ্রাফ আছে, লেট মি জাস্ট গো দেয়ার। হ্যাঁ, আমাকে তোমরাই অ্যান্সার করো এবার, যে এই যে পয়েন্টটা, এই লাইনটা যে আমি আঁকলাম, এই লাইনটা যেখানে ইন্টারসেক্ট করলো বাজেট লাইনের সাথে, এই যে পয়েন্টটা আসলো ই পয়েন্টটা, এই পয়েন্টটা কি কনজিউমার ইকুইলিব্রিয়াম হতে পারে, হ্যাঁ কি না? অবশ্যই পারে, ঠিক আছে।
আচ্ছা, আর একটা লাইন এঁকে দিই, সেই পয়েন্টটা থেকে বলো দেখি সেই পয়েন্টটা কনজিউমার ইকুইলিব্রিয়াম হতে পারে কি পারে না। এটা হতে পারবে, এই যে পয়েন্টটা এখানে যে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটা কনজিউমার ইকুইলিব্রিয়াম হতে পারবে? হতে পারবে না, কারণ এটা ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট নয়। এই যে বাজেট লাইনটা হলো এটা ইনডিফারেন্স কার্ভের সাথে ট্যানজেন্ট নয়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, এগুলো যেন ভুল না হয়। যে এটা প্রথম আমরা যে কন্ডিশন পড়ছি কনজিউমার ইকুইলিব্রিয়ামের প্রথম কন্ডিশনটা তাহলে কি দেখলাম, যে একটা ইনডিফারেন্স কার্ভকে প্রাইস লাইন বা বাজেট লাইনে ট্যানজেন্ট হতে হবে। উপর দিয়ে চলে গিয়ে টাচ করলো বা নিচ দিয়ে চলে এসে টাচ করলো ওরকম হলে হবে না, ট্যানজেন্ট হলে তবেই সেটা বাজেট লাইন এই কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্টটা আমাকে দেবে। সেকেন্ড যে পয়েন্ট, সেকেন্ড যে কন্ডিশন, কনজিউমার ইকুইলিব্রিয়াম থাকতে গেলে দুটো কন্ডিশন থাকতে হবে, একটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভকে বাজেট লাইনের ট্যানজেন্ট হতে হবে, আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে অ্যান ইনডিফারেন্স কার্ভ শুড বি কনভেক্স অ্যাট দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি। মানে ওই সেম গল্প, ধরো ট্যানজেন্ট হয়েছে, ঠিক আছে, ট্যানজেন্ট হয়েছে, আমি জাস্ট এখানে আঁকছি, ধরো বাজেট লাইনটা আগে আঁকি। ধরো ট্যানজেন্ট হয়েছে সব ঠিক আছে, কিন্তু ইনডিফারেন্স কার্ভটা কনকেভ। ইনডিফারেন্স কার্ভটা কি, ইনডিফারেন্স কার্ভটা কনভেক্স টু অরিজিন নয়, কনকেভ টু অরিজিন। এইবার এই যে ইন্টারসেকশন পয়েন্টটা আসলো, এই পয়েন্টটা থেকে কি কনজিউমার ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে? এই পয়েন্টটা থেকে কোনো দিন কনজিউমার ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে না, কারণ আমরা এতদিন ধরে অনেকবার আলোচনা করেছি যে ইনডিফারেন্স কার্ভ কনকেভ হতে পারে না, ইনডিফারেন্স কার্ভকে কনভেক্সই হতে হবে। তার পিছনে অনেকগুলো ল আমরা ডিসকাশন করেছি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এই লগুলো আমরা ডিসকাস করেছি অলরেডি। তো আমরা এখন জানি যে ইনডিফারেন্স কার্ভ কিন্তু কোনো দিনই কনকেভ হতে পারে না। তো যদি মানে ইন্টারসেকশন হচ্ছে, এখানেও তো বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভের ইন্টারসেকশন হচ্ছে, কিন্তু ইনডিফারেন্স কার্ভটা কি কনকেভ, এরকম যদি হয় তাহলেও কিন্তু আমরা বলবো যে ইনডিফারেন্স কার্ভ কিন্তু এই ইকুইলিব্রিয়ামটা দিচ্ছে না, কনজিউমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট আশা করি বোঝা গেছে যে প্রথম কন্ডিশনটা কী ছিল, যে ইনডিফারেন্স কার্ভকে বাজেট লাইনের ট্যানজেন্ট হতে হবে বা বাজেট লাইনকে ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট হতে হবে। যদি বাজেট লাইন উপর দিয়ে চলে যায় নিচ দিয়ে চলে যায় সেগুলো কোনো দিনই ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেবে না। ঠিক আছে, তারপরে আমরা সেকেন্ড কন্ডিশন কি দেখছি, সেকেন্ড কন্ডিশন দেখছি যে ইনডিফারেন্স কার্ভকে কনভেক্স টু অরিজিন হতে হবে। ইনডিফারেন্স কার্ভ যদি কনকেভ হয়, এরকম হয়, তাহলে সেই ধরনের ইনডিফারেন্স কার্ভ থেকে আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম পাবো না, বা সেই ধরনের ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম পাবো না। ঠিক আছে, যদি এরকম কনভেক্স হয় তাহলে অবশ্যই পাবো, তাহলে অবশ্যই সেই রকম পয়েন্ট থেকে আমরা এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমরা ইকুইলিব্রিয়াম পাবো, কনজিউমার ইকুইলিব্রিয়াম পাবো। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কন্ডিশনস অফ কনজিউমার ইকুইলিব্রিয়াম। কন্ডিশন মানে অর্ডিনাল অ্যাপ্রোচে যখন আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়ছি, তার আমরা কি দেখলাম, তার আমরা দেখলাম দুটো কন্ডিশন আছে কনজিউমার ইকুইলিব্রিয়াম হতে গেলে। প্রথমে আমরা দেখলাম কনজিউমার ইকুইলিব্রিয়াম মানে কি, কনজিউমার ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট। ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম, এটা আমরা প্রথমে দেখলাম। গ্রাফিক্যাল মিনিং এটাই। এবার আমাদেরকে যদি বলা হয় থিওরিটিক্যাল মিনিং কি, থিওরিটিক্যাল মিনিং আমরা বললাম যে ওই পয়েন্টটা, যে পয়েন্টে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন ইন্টারসেক্ট করেছে ওই পয়েন্টটাই কনজিউমার ইকুইলিব্রিয়াম। আর কনজিউমার ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে কনজিউমার তার লিমিটেড ইনকাম, লিমিটেড ইনকাম ইন দ্য সেন্স তার যতটা ইনকাম আর কি। লিমিটেড ইনকাম মানে এই ভেবো না যে সে তার ইনকামটাকে লিমিট করবে, মানে 5,000 টাকা ইনকাম 2,000 টাকা খরচ করবে এরকম নয়। লিমিটেড ইনকাম মানে হচ্ছে 5,000 টাকা পুরোই খরচ করবে, ওই 5,000 টাকা ইনকামটাকেই তার লিমিটেড ইনকাম বলা হচ্ছে। ঠিক আছে, লিমিটেড ইনকাম খরচ করে যে গুডগুলো কিনতে পারে, এখানে দুটো গুডের কথাই বলা হচ্ছে, অ্যাপেল ব্যানানা বা এই টাইপের যে কোনো দুটো গুড, এক্স ওয়াইয়ের কথাই বলা হচ্ছে, কারণ এটা 2 ডাইমেনশন, তো দুটো গুডের বেশি আমরা প্লট করতে পারবো না। এবার
এই দুটো গুডের পিছনে সে তার 5,000 টাকা এমনভাবে খরচ করবে যে তার ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান আসবে। কনজিউমার ইকুইলিব্রিয়াম মানে কি, এমন একটা কন্ডিশন যে তার লিমিটেড ইনকাম, এমন একটা কন্ডিশন, এমন একটা সিচুয়েশান যেখানে সে তার লিমিটেড ইনকামটাকে দুটো গুডের পিছনে এমনভাবে খরচ করবে ইন দ্য সেন্স, এটা হয়তো 30টা কিনবে, এটা হয়তো 20টা কিনবে, বা এটা হয়তো 40টা কিনবে, এটা হয়তো 10টা কিনবে। এইভাবে এমনভাবে খরচ করবে যাতে তার স্যাটিসফ্যাকশানটা ম্যাক্সিমাম আসে। এটাই হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম। তারপরে আমরা দেখলাম যে কনজিউমার ইকুইলিব্রিয়াম হতে গেলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, এবং এই দুটো কন্ডিশন কি গ্রাফিক্যালি আমরা বুঝলাম। দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, সেই দুটো কন্ডিশনকে কীভাবে আমরা বুঝলাম, গ্রাফিক্যালি। একটা কন্ডিশন আমরা কি বললাম, যে ইনডিফারেন্স কার্ভকে কিন্তু ট্যানজেন্ট হতে হবে, বাজেট লাইনকে কিন্তু ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট হতে হবে। বাজেট লাইনটা এরকম ইনডিফারেন্স কার্ভের উপর দিয়ে চলে যাবে বা নিচ দিয়ে চলে যাবে, এরকম হবে না। অর্থাৎ বাজেট লাইনটা যদি এরকমভাবে চলে যায়, ইনডিফারেন্স কার্ভের নিচ দিয়ে চলে যায়, বা এরকম ইনডিফারেন্স কার্ভের উপর দিয়ে চলে যায়, এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম পাবো না। এই E1 পয়েন্ট, E2 পয়েন্ট, এই পয়েন্টগুলো থেকে আমরা ইকুইলিব্রিয়াম পাবো না, কারণ এগুলো ট্যানজেন্ট হচ্ছে না। এই পয়েন্টগুলোতে বাজেট লাইন ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট হচ্ছে না। ঠিক আছে, তো জাস্ট এখানে একটু লিখে দিই, নট কনজিউমার ইকুইলিব্রিয়াম, নট কনজিউমার ইকুইলিব্রিয়াম। আর সেকেন্ড কন্ডিশনে আমরা কি দেখলাম, সেকেন্ড কন্ডিশনে দেখলাম যে খালি ট্যানজেন্ট হলো সেটা তো ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে ইনডিফারেন্স কার্ভটা যেন কনকেভ না হয়ে যায়, কনভেক্সই থাকে। যে পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে সেই পয়েন্টে ইনডিফারেন্স কার্ভ তো কনকেভও থাকতে পারে, এরকমও তো হতে পারে। এই পয়েন্টেও তো ট্যানজেন্ট হচ্ছে, প্রাইস লাইন বা বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভের ট্যানজেন্ট হচ্ছে। তাহলে কি এই পয়েন্টটাকে আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম বলবো? ট্যানজেন্ট হলেই কনজিউমার ইকুইলিব্রিয়াম বলা যাবে না, এটাও মাথায় রাখতে হবে যে ইনডিফারেন্স কার্ভটাকেও কনভেক্স হতে হবে, ইনডিফারেন্স কার্ভটা যেন ওই পয়েন্টে কনকেভ না থাকে, তাহলেও কিন্তু, কনকেভ থাকলেও কিন্তু ওটাকে কনজিউমার ইকুইলিব্রিয়াম বলা যাবে না। ঠিক আছে, তো আশা করি ডাউটগুলো এটার ক্লিয়ার হয়েছে, সেরকম কিছু এখানে আর বলার নেই। জাস্ট এবার আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে আগের দিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখি কে বলতে পারে, বাজেট লাইনের স্লোপ। তাড়াতাড়ি বলবে, আর না বলতে পারলে বলে দাও, আমরা পড়িনি। বাজেট লাইন, স্লোপ অফ বাজেট লাইন, মনে আছে স্লোপ অফ বাজেট লাইন? কে কে পড়েছো দেখি। না, স্লোপ অফ বাজেট লাইন কীভাবে বের করে? মোটেই না। স্লোপ অফ বাজেট লাইনের ফর্মুলা হচ্ছে px, হ্যাঁ সেইভাবে তো করেছিলাম, কিন্তু লাস্টে দেখিয়েছিলাম না px বাই py মাইনাস px বাই py। তাহলে এগুলো না বলতে পারলে কি করে হবে? তো স্লোপ অফ বাজেট লাইন হচ্ছে px বাই py। এর সোজাসুজি ইন্টারপ্রিটেশনটা কি? এর সোজাসুজি ইন্টারপ্রিটেশন হচ্ছে যে, আমি এটাকে একটু অন্য জায়গায় লিখি, একটা ফ্রেশ গ্রাফে লিখি। এখানে কি আর আছে দেখছি, কন্ট্রোল, একটা গ্রাফ ফাঁকা নেই, ঠিক আছে আমি এখানে একটা গ্রাফ আঁকছি। এইটা হচ্ছে আমাদের বাজেট লাইন, এটা হচ্ছে এক্স গুড, এটা হচ্ছে ওয়াই গুড। স্লোপ কি বাজেট লাইনের? বাজেট লাইনের স্লোপ হচ্ছে px বাই py। আগে একটা মাইনাস কি করে এসছে, আগের ক্লাস না করলে এটা বোঝা পসিবল নয়। আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো, যারা দেখোনি ওরা একবার দেখবে, তাহলে বুঝতে পারবে। এবার এইটার মানে কি, স্লোপ অফ বাজেট লাইন যে আমি বলছি যে বাজেট লাইনের স্লোপ হচ্ছে এটা, px বাই py করলে বেরোবে। তার মানে কিন্তু বাজেট লাইনের প্রতিটা পয়েন্টে, বাজেট লাইনের এই ধরো এ পয়েন্ট, বা এই বি পয়েন্ট, বা এই সি পয়েন্ট, বা এই ডি পয়েন্ট, বা ই, বা যে কোনো পয়েন্টে তুমি স্লোপ ক্যালকুলেট করো, এইটাই কিন্তু বেরোবে, px বাই py বেরোবে। স্লোপ অফ বাজেট লাইন মানে কিন্তু এই নয় যে খালি বাজেট লাইনের এই এ পয়েন্টের স্লোপ px বাই py, এ পয়েন্টেরও স্লোপ px বাই py বেরোবে, বি এরও তাই বেরোবে, সি এরও, ডি এরও, ই এরও। বাজেট লাইনের প্রতিটা পয়েন্টের স্লোপ বের করো, কি বেরোবে? px বাই py বেরোবে। এইবার আরেকটা নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, এটা বলতে পারা উচিত, ইনডিফারেন্স কার্ভের স্লোপের ফর্মুলা কি?
মনে আছে কারোর ইনডিফারেন্স কার্ভের স্লোপের ফর্মুলা নাকি মনে নেই? হ্যাঁ, চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, একদমই ঠিক, কিন্তু সেটার ফর্মুলা মানে সেটাকে কিভাবে লিখতাম আমরা? হোয়াট ইজ দ্যাট? চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, ঠিকই বলেছো। ইনডিফারেন্স কার্ভের স্লোপ হচ্ছে ডেল ওয়াই মানে লস ইন ওয়াই গুড ডিভাইডেড বাই গেইন ইন এক্স গুড। আগের ক্লাসের সাথে রিলেটেড, এখন বুঝতে না পারলে তার মানে তোমরা আগের ক্লাস ঠিক করে করোনি। তারপরে এই যে স্লোপটা, এটার আগে কিন্তু একটা মাইনাসও ছিল, হ্যাঁ, কারণ নেগেটিভ স্লোপ থাকতো, একটা নেগেটিভে আসতো, এর মধ্যে যে কোনো একটা লসটা নেগেটিভে আসবে যেহেতু, সেই কারণে ওটা মাইনাস দিতাম আমরা টু মেক ইট আ পজিটিভ নাম্বার। নাও এটাকে আমরা কীভাবে লিখতাম? এটাকে আমরা লিখতাম এমআরএস এক্স ওয়াই, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স গুড ফর ওয়াই গুড, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স গুড ফর ওয়াই গুড। মনে আছে আশা করি, এই জিনিসটাকেই এমআরএস এক্স ওয়াই বের করা হতো। ওকে, এইবার আমাকে তাহলে বলো, আমি যদি ইনডিফারেন্স কার্ভ একটা এখানে ড্র করি, এবার ইনডিফারেন্স কার্ভে অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট ডি, পয়েন্ট ই, পয়েন্ট এফ। প্রত্যেকটা পয়েন্টের স্লোপ তো এই ফর্মুলা অ্যাপ্লাই করেই বেরোবে, হ্যাঁ কি না? ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্টের স্লোপ তো এই ডেল ওয়াই বাই ডেল এক্স করেই বেরোবে, হ্যাঁ কি না? তাড়াতাড়ি বলো। প্রত্যেকটা পয়েন্টের স্লোপ তাহলে এমআরএস এক্স ওয়াই হবে, মানে এমআরএস এক্স ওয়াই করেই বেরোবে, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স গুড ফর ওয়াই গুড করেই বেরোবে প্রত্যেকটা স্লোপ। আমি বলছি না প্রত্যেকটা পয়েন্টের স্লোপ এক হবে, সেটা ইনডিফারেন্স কার্ভে হবে না, কারণ ইনডিফারেন্স কার্ভটা একটা স্ট্রেট লাইন নয়, তো প্রত্যেকটা পয়েন্টের স্লোপ অবশ্যই এক হবে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইনডিফারেন্স কার্ভের স্লোপ, প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কোন ফর্মুলার থেকে বেরোবে? এই ডেল ওয়াই বাই ডেল এক্স এর ফর্মুলা থেকে বেরোবে, বা যেটাকে আমরা এমআরএস এক্স ওয়াই বলছি এই ফর্মুলা থেকে বেরোবে। ওকে, এইবার আমার সোজাসুজি একটাই প্রশ্ন, যে বাজেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কী ছিল? বাজেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের স্লোপ ছিল পিএক্স বাই পিওয়াই, মাইনাস পিএক্স বাই পিওয়াই বা পিএক্স বাই পিওয়াই যেটাই বলি। আর ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কোন ফর্মুলা থেকে বেরোচ্ছে? এমআরএস এক্স ওয়াই থেকে বেরোচ্ছে। এইবার এই যে পয়েন্টটা যেখানে বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করলো, ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের নামটা ধরো দিলাম পি কিউ, পি কিউ বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ আইসি ওয়ান ইন্টারসেক্ট করলো এই পয়েন্টে, আগে আমাকে বলো বাজেট লাইনের স্লোপ কি? বাজেট লাইনের স্লোপ কি এই পয়েন্টে? স্লোপ ডাউনওয়ার্ড তো ঠিক আছে, কিভাবে বেরোবে? পিএক্স বাই পিওয়াই করে বেরোবে তো। আর এই পয়েন্টে তো খালি বাজেট লাইন নেই, এই পয়েন্ট দিয়ে তো ইনডিফারেন্স কার্ভটাও গেছে। এই পয়েন্টে তো খালি বাজেট লাইন নেই, এই পয়েন্ট দিয়ে ইনডিফারেন্স কার্ভটাও গেছে, সেই কারণে এটা ইন্টারসেকশন বলে, দুটো মানে দুটো কার্ভ বা দুটো লাইনই ওই পয়েন্ট দিয়ে গেছে। তো এই পয়েন্টে আমাদের ইনডিফারেন্স কার্ভেরও একটা স্লোপ আছে, সেটা কীভাবে বেরোবে? এমআরএস এক্স ওয়াই করে বেরোবে। এবার ওই যে ই পয়েন্টে বাজেট লাইনের যা স্লোপ, ইনডিফারেন্স কার্ভের স্লোপও সেম, কারণ ই পয়েন্টে দুটো কার্ভই ইন্টারসেকশন হয়েছে, দুটো কার্ভই একই সাথে ইন্টারসেক্ট করেছে, দুটো কার্ভ একে অপরকে টাচ করেছে, একে অপরকে ইন্টারসেক্ট করেছে, তাহলে ই পয়েন্টে বাজেট লাইনের যা স্লোপ হবে ইনডিফারেন্স কার্ভেরও তাই স্লোপ হবে, তাই তো? তার মানে আমি কি লিখতে পারি ওই ই পয়েন্টে পিএক্স বাই পিওয়াই যেটা হচ্ছে বাজেট লাইনের স্লোপ ইকুয়ালস টু এমআরএস এক্স ওয়াই, লিখতে পারি, হ্যাঁ কি না? তো এই যে ডিসকাশনটা আমি এখানে করলাম, এবার কথা হচ্ছে যে এই যে ই পয়েন্টটা, এই যে ই পয়েন্টের কথা বলা হলো, এই ই পয়েন্টটা কী ছিল? ই পয়েন্টটা ছিল কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্ট, সেটা আমরা দেখেছি। ই পয়েন্টটা কী ছিল? কনজিউমার ইকুইলিব্রিয়ামের পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে কনজিউমার ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টে হচ্ছে?
জাস্ট দুটো বিষয়কে রিলেট করো এখান থেকে। আমরা এখান থেকে বলতে পারি যে কনজিউমার ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টে হচ্ছে, ই পয়েন্টে। ই পয়েন্টের মধ্যে এমন কি স্পেশালিটি আছে যেটা অন্য পয়েন্টের মধ্যে নেই? সেই স্পেশালিটিটা হচ্ছে ই পয়েন্ট একমাত্র পয়েন্ট পুরো গ্রাফে যেখানে বাজেট লাইনের স্লোপ পিএক্স বাই পিওয়াই আর ইনডিফারেন্স কার্ভের স্লোপ এমআরএস এক্স ওয়াই ইকুয়াল হয়েছে। তাহলে এই যে কন্ডিশনটা এখানে লিখলাম পিএক্স বাই পিওয়াই সমান সমান এমআরএস এক্স ওয়াই, এই কন্ডিশনটাই কি? এই কন্ডিশনটাই হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন ম্যাথামেটিক্যাল দিক থেকে দেখতে গেলে, ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ থেকে দেখতে গেলে কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? এই পয়েন্টটাই। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো কোন পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়াম হয়, গ্রাফিক্যালি বলতে গেলে তোমরা বলবে যে পয়েন্টে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়াম হয়। ম্যাথামেটিক্যালি বলতে গেলে তোমরা বলবে যে পয়েন্টে বাজেট লাইনের স্লোপ আর ইনডিফারেন্স কার্ভের স্লোপ ইকুয়াল হয় সেই পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়াম হয়, বা আরও ভালোভাবে বলতে গেলে যে পয়েন্টে পিএক্স বাই পিওয়াই আর এমআরএস এক্স ওয়াই সমান হয় সেই পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়াম হয়। যে পয়েন্টে পিএক্স বাই পিওয়াই অর্থাৎ দুটো গুডের পার ইউনিট প্রাইসের রেশিও আর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন অফ এক্স গুড ফর ওয়াই গুড ইকুয়াল হয় সেই পয়েন্টে কনজিউমার ইকুইলিব্রিয়াম হয়। আশা করি এই ডিসকাশনটায় কারোর কোনো ডাউট নেই, কনজিউমার ইকুইলিব্রিয়ামে কারোর কোনো ডাউট নেই। যদি না থাকলে আমাকে বলো, না হলে আমি নেক্সট টপিকে যাব। এবার এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমি লিখে দিই কোন পয়েন্টটা ইকুইলিব্রিয়াম হচ্ছে, যে পয়েন্টে পিএক্স বাই পিওয়াই ইজ ইকুয়াল টু এমআরএস এক্স ওয়াই। বলো, কারোর কোনো ডাউট আছে? বাকিরা? No, sir.